শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা তুমি সন্ধ্যার মেঘ, পর্ব ৩। পরদিন পূর্বাহ্নে আবার সভা বসিয়াছে। এবার ছাদে নয়, নিম্নের একটি প্রকোষ্ঠে। দীপঙ্কর মাঝখানে বসিয়াছেন। এক পাশে সপুত্র নয়পাল, অন্য পাশে লক্ষ্মীকর্ণ ও তাহার সহচর নবীন যুবা। রত্নাকর শান্তি ও বিনয়ধর আজিকার সভায় উপস্থিত নাই। গত সন্ধ্যাকালে বিহারে যে বিশৃঙ্খলা ঘটিয়াছিল, রত্নাকর শান্তি তাহার শোধন সংস্কারে ব্যস্ত আছেন। বিদ্যার্থীরা ভয় চঞ্চল হইয়া উঠিয়াছে, তাহাদের শান্ত করিতেছেন। আর আচার্য বিনয়ধর সঙ্গীদের লইয়া বিহার ভূমির একটি আমলক বৃক্ষতলে বসিয়া সহর্ষে হাত ঘষিতেছেন এবং বলিতেছেন, জয় সিদ্ধার্থ। দীপঙ্কর তিব্বতে যাবেন, জয় সিদ্ধার্থ। তিনি মাঝে মাঝে গিয়া বিগলিত চিত্তে মন্ত্রণাগৃহে উঁকি মারিয়া আসিতেছেন। মন্ত্রণাগৃহের বাতাবরণ কিছুটা আত্তপ্ত। প্রকাশ্যে নয়পাল বা লক্ষ্মীকর্ণ কোনো প্রকার পৌরুষ্য প্রকাশ করিতেছেন না বটে, কিন্তু উভয়ের রক্তপ্রবাহ উষ্ণ হইয়া উঠিয়াছে। নয়পাল স্থির কষায় নেত্রে লক্ষ্মীকর্ণকে নিরীক্ষণ করিতেছেন। নরাধমটাকে হাতে পাইয়াও কিছু করিতে পারিতেছেন না। এই ক্ষোভ তাহার অন্তরে তুষানলের মতো জ্বলিতেছে। অপরপক্ষে লক্ষ্মীকর্ণের পৌরুষ্য দেখাবার মতো অবস্থা নাই। তিনি বড়ই বিপাকে পড়িয়া গিয়াছেন। নিরস্ত্র নিঃসহায় অবস্থায় শত্রুর সম্মুখীন হইয়া বিক্রম প্রকাশের সুবিধা পাইতেছেন না। সৈন্যগুলা যদি পিশাচের ভয় না পলাইত, তাহা হইলেও একটা কথা ছিল। লক্ষ্মীকর্ণ মাঝে মাঝে তীর্যকভাবে নয়পালের দিকে ব্যগ্র দৃষ্টি নিক্ষেপ করিতেছেন। বিগ্রহপাল ও অপরপক্ষীয় যুবকটি কিন্তু পরস্পরের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয়। দুজনের বয়স প্রায় সমান। বিগ্রহপাল সম্ভবত ২-৩ বছরের ছোট। দুজনেরই দুজনকে ভালো লাগিয়াছে। বিপক্ষ দল না হইলে তাহারা এতক্ষণ ভাব করিয়া ফেলিতেন, কিন্তু বর্তমানে তাহারা কেবল পরস্পরের প্রতি অপাঙ্গ দৃষ্টি প্রেরণ করিয়াই নিবৃত্ত রয়েছেন। মন্ত্রিসভার আলোচনা কণ্টকাকীর্ণ পথে অগ্রসর হইতেছে। দীপঙ্কর বলিতেছেন, কৌটিল্যনীতি আমি অবগত আছি। অন্তরহীন রাজ্যের অধিপতিরা পরস্পরের শত্রু। সুখের বিষয়, রাজনীতির ক্ষেত্রেও এ কথা আংশিক সত্য। প্রতিবেশীদের মধ্যে যেমন বৈরভাব থাকতে পারে, তেমনি মৈত্রভাবও থাকতে পারে। সজ্জন প্রতিবেশী পরস্পর ভরণ করেন, কেবল দুর্জন প্রতিবেশী পরস্পর অনিষ্ট চিন্তা করে। এ কথা সামান্য গৃহস্থ সম্বন্ধে যেমন সত্য, রাজাদের সম্বন্ধেও তেমনই সত্য। লক্ষ্মীকর্ণ যেন অবোধ শিশুকে বুঝাইতেছেন। এমনই ধীরতার অভিনয় করিয়া বলিলেন, মহাশয়, সামান্য গৃহস্থের সঙ্গে ক্ষত্রিয় রাজা তুলনীয় নয়। যুদ্ধ করা ক্ষত্রিয় রাজার ধর্ম। তিনি মৃগয়া করিতে গিয়া ভ্রমক্রমে মগধ রাজ্যে প্রবেশ করিয়াছেন, এই হাস্যকর ভান বহু পূর্বেই পরিত্যক্ত হইয়াছে। দীপঙ্কর ভ্রু তুলিয়া বলিলেন, যুদ্ধ করা ক্ষত্রিয় রাজার ধর্ম, এ কথা আপনি কোথায় পেলেন? আমাদের ধর্মশাস্ত্রে আছে। লক্ষ্মীকর্ণ এমনভাবে কথাটা বলিলেন যেন ধর্মশাস্ত্রের অনুশাসন বিনা তিনি এক পাও চলেন না। দীপঙ্কর দৃঢ় স্বরে বলিলেন, কদাপি নয়। আর্তের ত্রাণই ক্ষত্রিয়ের ধর্ম। মহারাজ, আপনি ধর্মে বৈষ্ণব। স্মরণ করুন বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ কি বলেছেন, ধর্মযুদ্ধই শ্রেয়, তস্করবৃত্তি ক্ষাত্রধর্ম নয়।
লক্ষ্মীকর্ণ উগ্রভাবে উত্তর দিতে যাইতেছিলেন, কিন্তু এই সময় তাহার চোখ পড়ল দ্বারের নিকট হইতে গত রাত্রের পিশাচটা উঁকি মারিতেছে। মহারাজের ক্ষাত্রতেজ অমনি প্রশমিত হইল। একে তো দীপঙ্করের সঙ্গে শাস্ত্র সম্বন্ধীয় তর্কে জয়ের আশা নাই, লোকটা ঘোর পণ্ডিত, উপরন্তু তাহার পোষা পিশাচ আছে। মহারাজ ঢোক গিলিয়া নীরব হইলেন। নয়পাল অধীরভাবে বলিলেন, মহাচার্য, পাথরে জল ঢেলে লাভ কি? পাথর গলিবে না। এখন কর্তব্য কি, তাই আদেশ করুন। দীপঙ্কর বলিলেন, কর্তব্য শান্তি রক্ষা, মৈত্রী রক্ষা। দেশে বহির্শত্রু দেখা দিয়াছে। এই সময় যদি আপনারা কলহ করেন, তাহলে দুজনেই ধ্বংস হবেন। নয়পাল কহিলেন, আমি কলহ করিনি, কলহ বিবাদ আমার ভালো লাগে না। লক্ষ্মীকর্ণ কথা কহিলেন না, কেবল নাকের মধ্যে এক প্রকার শব্দ করিলেন। নয়পালের চক্ষু জ্বলিয়া উঠিল। দীপঙ্কর হাত তুলিয়া তাহাকে নিবারণ করিলেন, বলিলেন, এভাবে প্রশ্নের মীমাংসা হবে না। যেখানে এক পক্ষ কলহ করবার জন্য বদ্ধপরিকর, সেখানে কলহ অপরিহার্য। কুরু পাণ্ডবের যুদ্ধে পাণ্ডবেরা শান্তি চেয়েছিল, কিন্তু শান্তি রক্ষা হয়নি। আমি কাল রাত্রে অনেক চিন্তা করেছি। আমার একটি প্রস্তাব আছে। লক্ষ্মীকর্ণ সন্দিগ্ধ চক্ষে দীপঙ্করের পানে চাহিলেন। নয়পাল বলিলেন, আদেশ করুন আর্য। দীপঙ্কর একবার দুই পার্শ্বস্থ দুই রাজার দিকে দৃষ্টি ফিরাইলেন। তারপর অতরিত কণ্ঠে বলিলেন, স্বভাববশে যদি দুই রাজার মধ্যে মৈত্রী না হয়, তখন কুটুম্বিতার দ্বারা মৈত্রী স্থাপনের প্রথা আছে। মহারাজ নয়পাল, আপনার পুত্র যুবরাজ বিগ্রহপালের বিবাহযোগ্য বয়স হয়েছে। আমার প্রস্তাব, কুমার বিগ্রহের সঙ্গে মহারাজ লক্ষ্মীকর্ণের কন্যার বিবাহ হোক। প্রকোষ্ঠের মধ্যে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। বিগ্রহপাল চকিত মুখ তুলিয়া লক্ষ্মীকর্ণের পানে চাহিলেন। লক্ষ্মীকর্ণের সহচর যুবক উৎফুল্ল মুখে বিগ্রহের প্রতি কৌতুক দৃষ্টি নিক্ষেপ করিলেন। লক্ষ্মীকর্ণ ক্ষণিক স্তম্ভিত থাকিয়া লাফাইয়া উঠিলেন, অসম্ভব! আমার কন্যা! অসম্ভব! নয়পালও নেত্রোদ্বয় ঘূর্ণিত করিয়া আপত্তি করিতে যাইতেছিলেন, কিন্তু লক্ষ্মীকর্ণের লম্ফজম্ফ দেখিয়া তাহার মন বিপরীতমুখী হইল। লক্ষ্মীকর্ণের যখন আপত্তি, তখন তাহার কন্যার সহিত তিনি বিগ্রহে বিবাহ দিবেন। স্ত্রী রত্নং দুষ্কুলাদপি। লক্ষ্মীকর্ণ আরও কয়েকবার অসংলগ্নভাবে অসম্ভব কথাটি বলিয়া ক্রমশ নীরব হইলেন। তাহার বিরাগপূর্ণ অসম্মতি ভেদ করিয়া কূটবুদ্ধি ও পিশাচভীতি আবার মাথা তুলিল। এরূপ অবস্থায় ঝগড়া করা চলে না। কৌশলে আত্মরক্ষার প্রয়োজন। কৌশল, সাপও মরিবে, দণ্ড ভাঙিবে না। তারপর একবার এই বেড়াজাল ছিঁড়িয়া বাহির হইতে পারিলে। রাজাদের ভাবভঙ্গি দেখিয়া দীপঙ্করের মুখ গম্ভীর হইয়াছিল। তিনি প্রশ্ন করিলেন, মহারাজ নয়পাল, আপনার আপত্তি আছে? নয়পাল পরম ভক্তিভরে বলিলেন, আপনি আমার গুরু, আপনার আদেশ অলঙ্ঘনীয়। আপনি যদি চণ্ডাল কন্যা ঘরে আনতে বলেন, তাও আনতে পারি। বক্রোক্তিটা লক্ষ্মীকর্ণ ভালো করিয়া হৃদয়ঙ্গম করিবার পূর্বেই দীপঙ্কর তাহার দিকে ফিরিয়া বলিলেন, আপনার যে সম্মতি নেই তা বুঝতে পারছি। ভালো, আমার সাধ্যমতো আপনার ইষ্ট চেষ্টা আমি করলাম।
কিন্তু তা যখন আপনার মনোপুত নয়, তখন আমি আর কি করতে পারি? আপনারা পবিত্র সংঘের বাহিরে গিয়ে পরস্পর সম্বন্ধ নিরূপণ করুন। আমার আর কিছু বলবার নেই। দীপঙ্কর গাত্রোত্থান করিবার উপক্রম করিতেছেন দেখিয়া লক্ষ্মীকর্ণ সন্ত্রস্ত হইয়া উঠিলেন। তিনি ইতিমধ্যে একটা ফন্দি বাহির করিয়াছিলেন। তাড়াতাড়ি বলিলেন, না না আচার্য, আমাকে সম্পূর্ণ ভুল বুঝেছেন। কন্যার বিবাহ দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি বিবেচনা করুন, আমার কন্যা বিবাহিতা। বিবাহিতা কন্যাকে তো দ্বিতীয়বার সম্প্রদান করতে পারি না। এই দেখুন আমার জামাতা, এর নাম জাতবর্মা। বঙ্গাল দেশের মহাপরাক্রান্ত রাজা বজ্রবর্মা এর পিতা। লক্ষ্মীকর্ণ পার্শ্বে উপবিষ্ট যুবককে নির্দেশ করিলেন। বাকি দুজন এতক্ষণে যুবককে ভালো করে দেখিলেন। বিগ্রহপালের মুখে চকিত হাসির বিদ্যুৎ স্ফুরিত হইল। দীপঙ্কর বলিলেন, ইনি আপনার জ্যেষ্ঠ জামাতা, কিন্তু আপনার আর একটি অনুডা কন্যা আছে। লক্ষ্মীকর্ণ আবার বিপদে পড়িয়া গেলেন। এই ভিক্ষুগুলা সব খবর রাখে, কোন রাজার কয়টি মেয়ে তাহাও ইহাদের অজ্ঞাত নয়। মনে মনে সমস্ত ভিক্ষু সমাজকে নিরয়গামী করিয়া তিনি স্খলিত স্বরে কহিলেন, তা আমার কনিষ্ঠ কন্যা, অর্থাৎ। সহসা তাহার উর্বর মস্তিষ্কে আর একটি সুবুদ্ধি জন্মলাভ করিল। তিনি প্রকৃতিস্থ হইয়া অপেক্ষাকৃত দৃঢ় স্বরে বলিলেন, আচার্যদেব, আমাকে ক্ষমা করুন। অবস্থা বিপর্যয় আমার চিত্ত বিক্ষিপ্ত হয়েছে, তাই প্রকৃত কথা ভালো করে বলতে পারছি না। এখন বলি, শুনুন। আমার বংশে দীর্ঘকাল যাবৎ একটি প্রথা চলে আসছে। প্রত্যেক রাজা অন্তত একটি কন্যাকে স্বয়ম্বরা করবেন। সহস্র বৎসরের মধ্যে চেদি বংশে এই প্রথার অন্যথা হয়নি। আমার দুই কন্যা, প্রথমা কন্যা বীরশ্রী স্বয়ংবর হয়নি। সৎপাত্র পেয়ে তার হাতেই কন্যা সমর্পণ করেছিলাম। সুতরাং কনিষ্ঠ কন্যা যৌবনশ্রী স্বয়ংবর করিতেই হইবে। যদি না করি, পিতৃপুরুষেরা রুষ্ট হবেন, পিণ্ডদান গ্রহণ করবেন না। এখন আপনিই বিচার করুন, কি করে কুমার বিগ্রহপালের সঙ্গে কন্যার বিবাহ দিতে পারি? কিছুক্ষণ সকলে নীরব রহিলেন। দীপঙ্কর মনে মনে বিচার করিতে লাগিলেন। লক্ষ্মীকর্ণ সম্ভবত মিথ্যা গল্প বানাইয়া বলিতেছে, কিন্তু গল্প না হইতেও পারে। তাহার মনে পড়িল, অনুমান 30 বৎসর পূর্বে গাঙ্গেয়দেবের এক কন্যা, অর্থাৎ লক্ষ্মীকর্ণের ভগিনী স্বয়ংবরা হইয়াছিল। এরূপ অবস্থায় বংশের ধারা লঙ্ঘন করিতে জোর করিলে উৎপীড়ন করা হয়। দীপঙ্কর একবার বিগ্রহপালের দিকে চক্ষু ফিরাইলেন। সুন্দর কান্তি যুবা, রাজবংশেও এমন সুপুরুষ দুর্লভ। দীপঙ্কর মনস্থির করিয়া বলিলেন, মহারাজ লক্ষ্মীকর্ণ, আপনার অবস্থা বিপর্যয় আমাদের আনন্দ নেই। আপনাকে পীড়ন করাও আমার উদ্দেশ্য নয়। দুই রাজবংশে মৈত্রীবন্ধন দৃঢ় হোক, ইহাই কাম্য। আপনি কবে আপনার কন্যার স্বয়ংবর সভা আহ্বান করবেন বলে মনস্থ করেছেন? লক্ষ্মীকর্ণ কিছুই মনস্থ করেন নাই, কিন্তু তৎক্ষণাৎ বলিয়া দিলেন, আগামী চৈত্র মাসে। ভালো। স্বয়ম্বর সভায় আপনি অনেক মিত্র রাজাকে আমন্ত্রণ করবেন। কুমার বিগ্রহকে আমন্ত্রণ করবেন কি? লক্ষ্মীকর্ণ কষ্টে আত্মসম্বরণ করিয়া বলিলেন, অবশ্য অবশ্য। কন্যা কুমার বিগ্রহের গলায় মাল্যদান করলে আপনার আপত্তি হবে না তো? লক্ষ্মীকর্ণ বলিলেন,
কিছু মাত্র না। দীপঙ্কর নয়পালের পানে একবার চাহিলেন। তাহলে এই স্থির রইল, মহারাজ লক্ষ্মীকর্ণ কন্যার স্বয়ংবর সভায় কুমার বিগ্রহকে আহ্বান করবেন। কন্যা যদি কুমারের গলায় বরমাল্য দান করে, তাহলে দুই রাজবংশের মধ্যে কুটুম্ব মৈত্রী স্থাপিত হবে। দীপঙ্কর বলিলেন, সমস্যার সম্যক সমাধান যদিও হল না, তবু মন্দের ভালো, আশা করি অন্তে শুভ হবে। লক্ষ্মীকর্ণ আসন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, অবশ্য অবশ্য। আমি তাহলে নির্বিঘ্নে স্বরাজ্যে ফিরে যেতে পারি? দীপঙ্কর বললেন, পারেন। আবার অপরাহ্ন। আকাশে দুই একটি লঘু মেঘ ভাসিতেছে, গঙ্গায় দু একটি পালতোলা নৌকা। পশ্চিম দিগন্তে স্বর্ণকুঙ্কুমের প্রলেপ। দীপঙ্কর ছাদে একাকী বিচরণ করিতেছেন। এক অহোরাত্রের মধ্যে কত অভাবনীয় ব্যাপার ঘটিয়া গেল। দীপঙ্কর মনের মধ্যে এক অনভ্যস্ত উত্তেজনা অনুভব করিতেছেন। তিব্বত যাইবার কোনো সংকল্পই ছিল না, অথচ ঘটনাচক্রের আবর্তনে তিব্বত যাওয়া স্থির হইয়াছে। কি অদ্ভুত আসরিক বিদ্যা! এই বিদ্যা আয়ত্ত করিয়া ফিরিয়া আসিতে হইবে। তিব্বতের পথ হিমদুর্গম, উপরন্তু দস্যু অধ্যুষিত। তিনি ফিরিয়া আসিতে পারিবেন কি? বুদ্ধের ইচ্ছা, সকলই বুদ্ধের ইচ্ছা। আজ দ্বিপ্রহরে মহারাজ লক্ষ্মীকর্ণ জামাতা ও সহচরদের লইয়া প্রস্থান করিয়াছেন। তাহার মনে কি আছে তিনিই জানেন। সুখের বিষয়, তাহার পলাতক সৈন্য ফিরিয়া আসে নাই। নয়পাল এখনো আছেন। তাহার সৈন্যদল নিকটবর্তী গ্রাম হইতে খাদ্য সংগ্রহ করিয়া লইয়াছে। কাল প্রাতে নয়পাল সসৈন্য চম্পানগরীতে চলিয়া যাইবেন। আপাতত তিনি পুত্রসহ সঙ্গেই আছেন। নানা চিন্তায় মগ্ন হইয়া দীপঙ্কর তাহার শিশুতরু শ্রেণীর মধ্যে বিচরণ করিতেছেন। এমন সময় রত্নাকর শান্তি ও বিনয়ধর আসিলেন। দীপঙ্কর হাসিয়া বলিলেন, রত্নাকর, তুমি তোমার চাবির গোছা ফিরে পেয়ে গেছ দেখছি। রত্নাকরের নিকট হইতে হাসির উত্তর আসিল না। বিষণ্ণ মনে তিনি বলিলেন, অতীশ, তিব্বতে যাওয়া তবে স্থির? এ বিষয়ে আর একবার চিন্তা করে দেখবে না? দীপঙ্কর বললেন, চিন্তা করবার আর কি আছে রত্নাকর? বুদ্ধের নাম নিয়ে যাত্রা করলেই হল। সামনেই হিম ঋতু, তার আগে তিব্বতে পৌঁছানো প্রয়োজন। আশীর্বাদ করো যেন সিদ্ধার্থ হই। রত্নাকর ক্ষুব্ধ মুখে নীরব রহিলেন। দেখিয়া বিনয়ধর সান্ত্বনার স্বরে বলিলেন, আর্য রত্নাকর, আপনি মুহ্যমান হচ্ছেন কেন? আগামী বৎসর এই সময় অতীশ ফিরে আসবেন। রত্নাকর গভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া মুখ তুলিলেন। বিনয়ধরকে বলিলেন, অতীশ না থাকলে ভারতবর্ষ অন্ধকার। বহু বৌদ্ধ প্রতিষ্ঠানে চাবি ওর হাতে। ওর অবর্তমানে সেই সব প্রতিষ্ঠান শূন্য হয়ে যাবে। চারিদিকের অবস্থা দেখে মনে হয় ভারতবর্ষের দুর্দিন ঘনিয়ে আসছে। আমি অত্যন্ত চিন্তিত হয়েছি। তবু আশীর্বাদ করি, তোমরা অতীশকে নিয়ে তোমাদের দেশে যাও। সকল প্রাণীর কল্যাণে অতীশের কর্ম ও সেবা নিয়োজিত হোক। অতীশ, তোমার অনুপস্থিতিকালে আমি কি করব বলে দাও। দীপঙ্কর রত্নাকরের স্কন্ধে হাত রাখিলেন।
চারিদিকে শিশুবৃক্ষগুলির উপর স্নেহখরিত দৃষ্টি বুলাইয়া বলিলেন, আমার অবর্তমানে এই গাছগুলির পরিচর্যা করো। এরা যখন বড় হবে তখন বিহার ভূমিতে এদের রোপণ করো। দেখো যেন সেবার অভাবে এরা শুকিয়ে না যায়। দিনের আলো মুদিত হইয়া আসিতেছে। রত্নাকর ও বিনয়ধর নিচে নামিয়া গিয়াছেন। দীপঙ্কর একাকী। বিগ্রহপাল আসিয়া প্রণাম করিলেন। দীপঙ্কর বলিলেন, কি বিগ্রহ? বিগ্রহপাল সলজ্জ হাসিয়া বলিলেন, একটি ভিক্ষা আছে। ভিক্ষা? কি ভিক্ষা? ওই অগ্নি বন্দুকটি আমায় দান করুন। দীপঙ্কর হাসিলেন, ছেলে মানুষ, ও নিয়ে কি করবে? তা জানি না, কাছে রাখব, হয়তো কোনোদিন কাজে লাগবে। দীপঙ্কর বলিলেন, এসো দিচ্ছি, কিন্তু ওর অপব্যবহার করো না। নিজের দারু প্রকোষ্ঠে লইয়া গিয়া দীপঙ্কর বিগ্রহপালকে অগ্নিবন্দুকটি বাহির করিয়া দিলেন। বলিলেন, এটিকে শুষ্ক স্থানে রেখো, যেন ভিজে না যায়। বিনয়ধর বলছিলেন, জল লাগলে এর গুণ নষ্ট হয়ে যায়। বিগ্রহপাল বলিলেন, যে আজ্ঞা। আর একটি কথা, লক্ষ্মীকর্ণের নিমন্ত্রণ পেলে স্বয়ম্বর সভায় যেও, তারপর বুদ্ধের ইচ্ছা। বিগ্রহপাল আবার বলিলেন, যে আজ্ঞা। এইখানে বলিয়া রাখা যাইতে পারে যে দীপঙ্কর অল্পকালের মধ্যে তিব্বত যাত্রা করিয়াছিলেন। তারপর সেখানে 13 বর্ষ যাপন করিয়া সেইখানেই দেহরক্ষা করেন, আর ভারতবর্ষে ফিরিয়া আসিতে পারেন নাই। তিনি গূঢ় বিদ্যা শিখিয়াছিলেন কিনা এবং শিখিয়া থাকিলে কেন স্বদেশে ফিরিয়া আসিলেন না, এ সম্বন্ধে ইতিহাস সম্পূর্ণ নীরব। 1 মাস চম্পানগরীতে যাপন করিয়া মহারাজ নয়পাল স্কন্দাভাত তুলিয়া পাটালিপুত্রে ফিরিয়া গেলেন। দীপঙ্কর তিব্বত চলিয়া গিয়াছেন, তাহার কোনো সংবাদ নাই। লক্ষ্মীকর্ণ চুপচাপ। কুমার বিগ্রহ অগ্নিবন্দুকটি অতি যত্নে একটি ক্ষুদ্র পেটোরার মধ্যে লুকাইয়া রাখিয়া দিয়াছেন। অগ্নিবন্দুকের কথা পিতামাতাকেও বলেন নাই, কেবল একজনকে বলিবার জন্য তাহার মন ছটফট করিতেছে। সে তাহার প্রাণের বন্ধু অনঙ্গপাল। অনঙ্গপাল পাল বংশেরই সন্তান, বিগ্রহপালের দূরস্থ দায়াদ। সে উত্তরাধিকার সূত্রে বহু ধনসম্পত্তি লাভ করিয়াছে। পাল বংশে জন্মগ্রহণ করিলে কাহাকেও বৃত্তিচিন্তা করিতে হয় না, যোগ্যতা অনুযায়ী রাজকর্ম জুটিয়া যায়। অনঙ্গপাল কিন্তু কোনো বৃত্তি অবলম্বন করেন নাই। সে একজন শিল্পী, ছবি আঁকে, মূর্তি গড়ে, গান গায়, বাঁশি বাজায়, আবার সাঁতার কাটিতে, অশ্বপৃষ্ঠে মৃগয়া করতেও সে পটু। সে সঙ্গে নাই বলিয়া চম্পানগরীতে আসিয়া বিগ্রহপালের মনে সুখ ছিল না। পাটালিপুত্রে ফিরিবার পর 2 বন্ধুর মিলন হইল। রাজপুরীর দীর্ঘিকায় পাশাপাশি বসিয়া ছিপ দিয়া মাছ ধরিতে ধরিতে বিগ্রহপাল বন্ধুকে বিক্রমশিলা ঘটিত সমস্ত কাহিনী বলিলেন। শুনিয়া অনঙ্গপাল অগ্নিবন্দুকের কথা বিশ্বাস করিল না। বলিল, মহাপুরুষ দীপঙ্কর বিভূতি দেখিয়েছেন। যা হোক, গোলাটা রেখে দিস, হয়তো ওতে এখনো মন্ত্রের তেজ আছে। লক্ষ্মীকর্ণ ও স্বয়ংবরের প্রসঙ্গে বলিল, ছিপ দিয়া কুমির ধরা যায় না। বুড়ো ঘড়িয়ালটাকে যখন হাতে পাওয়া গিয়েছিল তখন ঠেঙিয়ে মারলেই ভালো হতো। যাক, বুড়ো যদি স্বয়ংবরে না ডাকে তখন দেখা যাবে। অতঃপর আরও 1 মাস কাটিয়া গেল।
বিগ্রহপাল বন্ধু অনঙ্গপালের সঙ্গে পাশা খেলিয়া, মাছ ধরিয়া, কদাচ মৃগয়া করিয়া কালহরণ করিলেন। স্বয়ংবরের নিমন্ত্রণ লিপি কিন্তু আসিল না। গূঢ় পুরুষ আসিয়া মহারাজ নয়পালকে সংবাদ দিল, লক্ষ্মীকর্ণ স্বয়ংবরের আয়োজন করিতেছেন। বহু রাজা এবং রাজপুত্রের নিকট লিপি প্রেরিত হইয়াছে। নয়পাল ক্রুদ্ধ হইলেন, স্থির করিলেন মিথ্যাবাদী তস্করের কন্যার সহিত তিনি পুত্রের বিবাহের কোনই চেষ্টা করিবেন না। তিনি কাশী, কোশল, কলিঙ্গ প্রভৃতি কয়েকটি রাজ্যে ভাট পাঠাইলেন। যদি উপযুক্ত রাজকন্যা পাওয়া যায়, তাহার সহিত পুত্রের বিবাহ দিবেন। মাসাবধিকাল পরে ভাটেরা একে একে ফিরিয়া আসিল। কাশী, কোশল প্রভৃতি দেশের রাজারা সকলেই মগধের যুবরাজকে জামাতারূপে পাইতে উৎসুক। কিন্তু দুর্ভাগ্যবশত কাশী রাজকন্যার ইতিপূর্বে বিবাহিতা ও বহু পুত্রবতী, কোশল রাজের কন্যা অন্যের বাগদত্তা, কলিঙ্গ রাজের একটি কন্যা আছে বটে, কিন্তু সেটি দাসী কন্যা। মহারাজ নয়পাল যদি তাকে পুত্রবধূ রূপে গ্রহণ করিতে প্রস্তুত থাকেন। নয়পাল রাগে ফুলিতে লাগিলেন, কিন্তু কিছুই করিতে পারিলেন না। তাহার বুঝিতে বাকি রইল না যে এ সমস্তই লক্ষ্মীকর্ণের নষ্টামি। শৃগাল খাল পার হইয়া কুমিরকে কলা দেখাইয়া ক্ষান্ত হয় নাই, শত্রুতা করিতেছে। ক্রুদ্ধ নয়পাল কয়েকজন তেজস্বী বজ্রযানী সাধককে ডাকিয়া পাঠাইলেন এবং তন্ত্রমন্ত্রের সাহায্যে লক্ষ্মীকর্ণকে সংহার করা যায় কিনা তাহারই পরামর্শ করিতে লাগিলেন। বিগ্রহপাল সকল সংবাদ পাইতেছিলেন। তাহার মাথায় দুষ্টু বুদ্ধি নৃত্য করিয়া উঠিল। তিনি অনঙ্গপালকে গিয়া বলিলেন, চল অনঙ্গ, ত্রিপুরী যাই, বুড়ো শেয়ালের মেয়েটাকে কেড়ে নিয়ে আসি। অনঙ্গপাল আপন গৃহে বসিয়া মাটির মূর্তি গড়িতেছিল, একটি পিনপয়ধরা যক্ষিণী মূর্তি। অনঙ্গপাল বিপত্নী। 2 বৎসর পূর্বে পত্নীকে হারাইয়া সে আর বিবাহ করে নাই। বাঁশি বাজাইয়া, চিত্র আঁকিয়া, যক্ষিণী কিন্নরীর মূর্তি গড়িয়া যৌবনের ক্ষুধা মিটাইতেছিল। সে বিগ্রহপালের দিকে একবার চক্ষু ফিরাইল। তারপর এক তাল মৃত্তিকা যক্ষিণীর বক্ষে জুড়িয়া দিয়া নিপুণ হস্তে গড়িতে গড়িতে বলিল, কেড়ে আনতে হলে সৈন্য নিয়ে যেতে হবে, তাতে সুবিধে হবে না। স্বয়ংবরের আগে সেখানে অনেক রাজা আসবে, তারাও লড়বে। বিগ্রহ বলল, তবে চল, চুরি করে আনি। সে কথা মন্দ নয়। অনঙ্গপাল জলপূর্ণ কটাহে হাত ধুইয়া বিগ্রহের কাছে আসিয়া বসিল। কিছু ফন্দি মাথায় এসেছে নাকি? না। আয়, দুজনে ফন্দি বার করি। 2 বন্ধুর মধ্যে অনেকক্ষণ ধরিয়া মন্ত্রণা চলিল। উচ্চ হাসি ও চটুল রসালাপের সঙ্গে সঙ্গে মন্ত্রণা। অবশেষে অভিসন্ধি পাকা হইলে অনঙ্গ বলিল, মহারাজকে কোনো কথা বলা হবে না, চল ভট্ট যোগদেবের কাছে যাই। তিনি রসিক ব্যক্তি, অবস্থা বুঝে ব্যবস্থা করে দেবেন। 2 বন্ধু উপসচিব যোগদেবের সহিত সাক্ষাৎ করিলেন। যোগদেবের বয়স 40-এর নিচে, মন্ত্রিত্বের নিম্নতম সোপানে পা রাখিয়াছেন। রাজনীতির ইক্ষুযন্ত্রে তাহার মন এখনো ছিবড়া হইয়া যায় নাই। বিগ্রহপালকে তিনি ভালোবাসিতেন। পরবর্তীকালে বিগ্রহপাল সিংহাসনে আরোহণ করিলে তিনি রাজার মহাসচিব হইয়াছিলেন। মন্ত্রণা শুনিয়া তিনি মৃদু মৃদু হাসিতে লাগিলেন, বলিলেন, শঠে সাঠাম, ভালো, আমি সব ব্যবস্থা করে দেব। ত্রিপুরীতে আমার অগ্রজ রন্তিদেবের বাস, তিনি ওখানকার বড় জ্যোতিষী। আমি তাকে পত্র লিখে দেব, ওখানকার ব্যবস্থা তিনি করতে পারবেন।
মহারাজ লক্ষ্মীকর্ণ জয়যাত্রায় বাহির হইয়াছিলেন রথে চড়িয়া, ফিরিলেন গোশকটে আরোহণ করিয়া। যাত্রাকালে তাহার সঙ্গে ছিল ৬,০০০ সৈন্য, ফিরিয়া আসিল গুটি ৪-৫ সেনানী। জামাতা জাতবর্মা পথেই শ্বশুর মহাশয়ের পদধূলি লইয়া স্বদেশে প্রত্যাগমন করিয়াছিলেন। শ্বশুরের সান্নিধ্যে তাহার আর রুচি ছিল না। নিজ গৃহে শ্বশুরকন্যাকে রাখিয়া আসিয়াছিলেন, সেই দিকে তাহার মন টানিতেছিল। বলা বাহুল্য, লক্ষ্মীকর্ণের মানসিক অবস্থা ভালো ছিল না। রাজপুরীতে ফিরিয়া ময়ূর মাংস সহযোগে মাধ্যপান করিতে করিতে তিনি মাঝে মাঝেই দন্ত কড়মড় করিতেছিলেন। প্রিয় কিঙ্করীরা নানা ভাবে সেবা করিয়াও তাহাকে ঠান্ডা করিতে পারিতেছিল না। লক্ষ্মীকর্ণ এমন অপদস্থ জীবনেও হন নাই। যুদ্ধে জয় পরাজয় আছেই, তাহাতে লজ্জা নাই, কিন্তু এ তো পরাজয় নয়। নয়পাল তাহার মুখে চুন কালি দিয়া ছাড়িয়াছে। এর প্রতিশোধ না লইতে পারলে, কিন্তু প্রতিশোধ লওয়া সহজ নয়। আবার সৈন্য সাজাইয়া যুদ্ধযাত্রা করা যাইতে পারে, কিন্তু তাহাতে ফল ভিন্ন রূপ হইবে কি? ওই দুষ্টবুদ্ধি দীপঙ্করটা আছে, তাহার পোষা পিশাচ আছে। কি ভয়ঙ্কর পিশাচ! কি তার হৃদপ্রকম্পী ক্রিয়াকলাপ! এরূপ পিশাচের বিরুদ্ধে কে যুদ্ধ করিবে? স্বয়ম্বর। কন্যা যৌবনশ্রী স্বয়ম্বর দেবার অভিপ্রায় তাহার কস্মিন কালেও ছিল না। দীপঙ্করকে ভুলাইবার জন্য একটা ছুতা করিয়াছিলেন মাত্র। অবশ্য যৌবনশ্রীর ৭০ বৎসর বয়স হইয়াছে, সে সুন্দরী, সুতরাং তাহার স্বয়ম্বর দিলে মন্দ হয় না। লক্ষ্মীকর্ণের মস্তকে কুবুদ্ধি অঙ্কুরিত হইল। ঠিক হইয়াছে, লক্ষ্মীকর্ণ স্বয়ংবর সভার আহ্বান করিবেন। ভারতবর্ষের সমুদয় রাজন্যবর্গকে নিমন্ত্রণ করিবেন, কিন্তু মগধের যুবরাজকে নিমন্ত্রণ করিবেন না। একটি বানরের মূর্তি গড়িয়া স্বয়ংবর সভায় বসাইয়া দিবেন। ভাট মূর্তির পরিচয় দিবেন মগধের যুবরাজ। দেখিয়া সবারূঢ় রাজ্যকুল অট্টহাস্য করিবে। সেই অট্টহাস্যের প্রতিধ্বনি মগধের রাজ সিংহাসনে গিয়া পৌঁছাইবে। এই কূটকৌশল উদ্ভাবন করিয়া লক্ষ্মীকর্ণের প্রতিহিংসা পিপাসু মন অনেকটা শান্ত হইল। তিনি মহা উদ্যমে স্বয়ংবর সভার আহ্বানের আয়োজন করিতে লাগিলেন। উত্তরাপথের ও দক্ষিণাত্যের রাজারা কুমকুম রঞ্জিত চন্দন সুরভিত নিমন্ত্রণ পত্র পাইলেন। উপরন্তু দূতমুখে তাহারা নানা দিগদেশের সন্দেশ পাইলেন। দূতগণের বাকচাতুর্যের ইঙ্গিতে ইহাও প্রকাশ পাইল যে মগধের যুবরাজ আপন উশৃঙ্খলতার দোষে রাজযক্ষা রোগে আক্রান্ত হইয়াছেন। তাই তাহাকে স্বয়ংবর সভায় আহ্বান করা হয় নাই। যাহার স্বয়ংবর সে কিন্তু কিছুই জানিল না। একদিন অপরাহ্নকালে রাজকুমারী যৌবনশ্রী আপন ভবনে বাতায়নতলে বসিয়া রঘুবংশম পাঠ করিতেছিলেন। বিরাট দ্বিভূমক রাজপুরীর বহু শাখা প্রশাখা, তন্মধ্যে দ্বিতলে একটি প্রশাখা যৌবনশ্রীর নিজস্ব। বাতায়ন দিয়া পিছনে দীর্ঘিকা দেখা যায়। আম্রকাননে সুগন্ধি মর্মর ভাসিয়া আসে। অস্তমান সূর্যের কনকছটা বিচ্ছুরিত হয়। এইরূপ একটি বাতায়নতলে কোমল অজিনাসনে পা ছড়াইয়া বসিয়া পৃষ্ঠ দ্বারা শীতের রৌদ্র সেবন করিতে করিতে কুমারী যৌবনশ্রী কালিদাসের মহাকাব্য কোলে লইয়া পাঠ করিতেছিলেন। ষষ্ঠ স্বর্গ পাঠ করিতে করিতে মন বসিয়া গিয়াছে। ৭০ বৎসর বয়সে রাজকুমারী যৌবনশ্রীর দেহ নব উদ্ভিন্ন লাবণ্যের রসে টলমল করিতেছে।
যেন এইমাত্র তিনি লাবণ্যের সরসিনীরে স্নান করিয়া আসিলেন। মন কিন্তু কৌমার্যের প্রশান্তিতে নিস্তরঙ্গ। সেখানে যৌবন সুলভ প্রগল্ভতা নাই, রাজকন্যা সুলভ গর্ব নাই। মুখখানিতে একটু মধুর গাম্ভীর্য, চোখ দুটিতে স্নিগ্ধ বুদ্ধিপ্রভা। পিছন হইতে চুলের ওপর সূর্যের আলো পড়িয়া একটি স্বর্ণাভ মণ্ডল রচনা করিয়াছে। একাকী বসিয়া কাব্য পড়িতে পড়িতে তিনি মগ্ন হইয়া গিয়াছিলেন। যৌবনশ্রী সৌম্যসূচি রূপ লাবণ্য দেখিয়া কেহ কল্পনা করিতে পারে না যে তিনি দৈত্যাবতার লক্ষ্মীকর্ণের কন্যা। লক্ষ্মীকর্ণের মহিষী পরম রূপবতী ছিলেন। ভাগ্যক্রমে কন্যা মাতার রূপ পাইয়াছে, নহিলে কন্যার স্বয়ংবর করা চলিত না। রঘুবংশে ইন্দুমতীর স্বয়ংবর পড়িতে পড়িতে দ্বারের কাছে দ্রুত চঞ্চল পদধ্বনি শুনিয়া যৌবনশ্রী চক্ষু তুলিলেন। বান্ধুলি আসিয়াছে। বান্ধুলি তাহার প্রিয় সহচরী ও পর্ণসম্পুট বাহিনী। সে অন্যান্য পুরাঙ্গনার মতো রাজপুরীতে বাস করে না। দ্বীপ্রহরে গৃহে যায়, আবার সন্ধ্যার প্রাক্কালে পুরীতে ফিরিয়া আসে। রাত্রে কখনো গৃহে যায়, কখনো কুমারীর পালঙ্কের পায়ের কাছে শুইয়া রাত কাটাইয়া দেয়। দুজনে প্রায় সমবয়স্কা, দুজনের মধ্যে বড় প্রীতি। বান্ধুলির এখনো বিবাহ হয় নাই, কিন্তু বান্ধুলির প্রসঙ্গ থাক, তাহার সম্বন্ধে পরে অনেক কথা বলিতে হইবে। যৌবনশ্রী বান্ধুলির চোখে মুখে উৎফুল্ল উত্তেজনা দেখিয়া প্রশ্ন করিলেন, কি রে বান্ধুলি? বান্ধুলি আসিয়া যৌবনশ্রী কাছে বসিল। একটু হাঁপাইয়া বলিল, ও প্রিয়সখী, তুমি শোনোনি? তোমার যে স্বয়ংবর। যৌবনশ্রী রঘুবংশের পুঁথি মুড়িয়া বান্ধুলির মুখের পানে চাহিলেন। তাহার নবকিশলয়ের মতন ঠোঁট দুটি একটু বিভক্ত হইল, কিন্তু কোনো অবস্থায় চাঞ্চল্য প্রকাশ করা বা অধিক কথা বলা তাহার স্বভাব নয়। একটু মৌন থাকিয়া তিনি বলিলেন, আমি শুনিনি, তুই কোথায় শুনলি? বান্ধুলি গাঢ় ফিসফিস করিয়া বলিল, লম্বোদর বলেছে, বাহিরে এখনো প্রকাশ নেই, কিন্তু রাজাদের কাছে লিপি গেছে। রাজকুমারের নবনীতুল্য গাল দুটো একটু উত্তপ্ত হইল। স্খলিত আঁচলটি তুলিয়া তিনি বুকের উপর টানিয়া দিলেন। ঊর্ধ্ব দৃষ্টিতে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বান্ধুলির দিকে দৃষ্টি নামাইলেন। একটু হাসির উন্মেষ তাহার অধর কোণে দেখা দিয়াই মিলাইয়া গেল। তারপর কিছু না বলিয়া তিনি আবার ইন্দুমতীর স্বয়ংবর পড়িতে আরম্ভ করিলেন। মহাকবির কাব্য এখন তাহার কাছে নতুন অর্থপূর্ণ হইয়া উঠিয়াছে। বান্ধুলির সাগ্রহে বলিল, প্রিয়সখী, মহারাজ তোমায় কিছু বলেননি? যৌবনশ্রী স্মিত মুখ তুলিয়া বলিলেন, না। তারপর আবার কাব্যে মনোসংযোগ করিলেন। বান্ধুলি বোধহয় প্রিয়সখীর নিকট অন্যরূপ প্রতিক্রিয়া প্রত্যাশা করিয়াছিল। সে একটু নিরাশ হইল। ক্ষণেক নীরব থাকিয়া বলিল, তোমার চুল বেঁধে দেব? যৌবনশ্রী পুঁথি হইতে চোখ না তুলিয়াই বলিলেন, দে। এরপর চতুর্থ পর্বে।